সুপ্রিয় শিক্ষার্থীরা, আইসিটি তৃতীয় নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক ক্লাসের আজকের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা সকলেই জানো আমাদের আইসিটির তৃতীয় নম্বর অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখব যে এই অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেনগুলো এসে থাকে প্রায় অঙ্কগুলোতেই এই সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কোনো না কোনো একটা অংশ আসে। এবং আমরা ছোটোবেলা থেকে আমরা কিন্তু এই কথাটা শুনে অভ্যস্ত, মানে ছোটোবেলা বলতে এসএসসির পর থেকে আমরা জেনেছি যে বা ইন্টার ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকে যে আইসিটিতে অনেক অঙ্ক আছে। তো আমার মনে হয় যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এই অংশটার উপর ভিত্তি করেই মনে হয় বলা হতো যে আইসিটিতেও কী রয়েছে, অঙ্ক রয়েছে। যাই হোক, তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তর এই অংশটা অতি সহজ, শেখানোর পর সবাই পারে, কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে আমাদেরকে যখন একটা ভিত্তি থেকে আরেকটা ভিত্তি রূপান্তর করতে দেয় ইনস্ট্যান্ট আমরা মনে করতে পারি না আমরা এখানে কি গুণ করব, নাকি এখানে ভাগ করব, না এখানে 3 বিট করে সাজাবো না 4 বিট করে সাজাবো। এই যে একটা প্রবলেম, এর কারণ হচ্ছে 12 রকমের রূপান্তর রয়েছে। সো কোথায় কোন নিয়মটা খাটবে এই ব্যাপারটা আমরা মনে করতে পারি না। তাই তোমাদের জন্য আমি আজকে এমন একটা মজাদার ট্রিক্স নিয়ে এসেছি যেটা ফলো করলে তোমরা এই 12 রকমের রূপান্তরে আর কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হবে না ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতির রূপান্তরের পর আমরা শিখব হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে রূপান্তর অংশ থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে। তো এই এমসিকিউ অংশগুলো তো আমরা খাতায় যেভাবে সমাধান করি এভাবে সমাধান করলে অনেক সময় লেগে যাবে। তো আমরা ক্যালকুলেটরে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো রূপান্তর করতে পারি। তো ক্যালকুলেটর ব্যবহার করে কি করে রূপান্তরটা করা যায় আমরা সেটা আজকে শিখব। তো এমসিকিউ ছাড়াও এটার আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যদি কোনো রূপান্তরের অঙ্ক আসে সেই অঙ্কটা করার পর আমরা সৃজনশীলে সেই অঙ্কটা করার পর তার উত্তরটা আসলে ঠিক হলো কিনা এটা যাচাই করার জন্য কিন্তু আমরা ক্যালকুলেটরে ব্যবহার করে রূপান্তর এই অংশটা শিখে রাখতে পারি। আজকে আমরা এটা শিখবো ইনশাল্লাহ। তারপরে শিখবো যে কোনো ভিত্তির রূপান্তর। তোমরা রিসেন্ট যে প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করো দেখবা আমরা তো জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, গত ক্লাসে আলোচনা হয়েছে যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। তো এই যে 2, 8, 10, 16 এই ভিত্তিগুলা ছাড়াও মানে রূপান্তর তো আমরা এগুলোরই করে অভ্যস্ত। 2 ভিত্তিওয়ালাকে 8 ভিত্তিওয়ালা করলাম, বা 10 ভিত্তিওয়ালাকে 16 ভিত্তিওয়ালা করলাম, বা 2 ভিত্তিওয়ালাকে 10 ভিত্তিওয়ালা করলাম, আমরা এইভাবেই তো অভ্যস্ত, তাই না? কিন্তু হঠাৎ করে যদি এরকম একটা প্রশ্ন দেখো যে 3 ভিত্তিওয়ালা একটা সংখ্যাকে আমাদেরকে বলছে 7 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করতে, তো 3 ভিত্তি 7 ভিত্তি তো আমরা আলোচনা করিনি বা আমরা বইতে এত বিস্তারিত পড়িনি। তো এই যে কোনো ভিত্তির রূপান্তর আমরা আজকে শিখব ইনশাল্লাহ। তো এই যে বাঘা বাঘা টপিকসগুলো রয়েছে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের মেজর টপিকসগুলো আজকের এই ক্লাসে উঠে আসছে। তো এই বাঘা বাঘা টপিকসগুলো করার পূর্বে আমরা কিছু টার্ম শিখে আসি। চলো, মানে আইসিটিতে কিছু ব্যবহৃত শব্দ শিখে আসি। এগুলো কিন্তু আমাদের আইসিটি বইটা পড়তে গেলে লাগবে, বা ক নাম্বারেও কিন্তু আসে অনেক সময় যে বিট কি, বাইট কি, নিবল কি। তো দেখো আমরা প্রথমে শিখব বিট কি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বিট জিনিসটা বোঝানোর জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে একটা প্রকারভেদ ছিল, সেটা হচ্ছে কি বলতো বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই না? তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা দেখেছিলাম যে 0 এবং 1 দিয়ে সব সংখ্যাগুলো তৈরি হয়। হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদনের জন্য সব কিছুকে তারা এই কোডে রূপান্তর করে এবং সেই কোডটা লেখা হয় 0 এবং 1 দিয়ে, তাই না? তো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1কেই বিট বলে। ক নাম্বার আসতে পারে বিট কি, সেই সংজ্ঞাটা শেখার পূর্বে চলো আমরা জানি বিট কথাটা কিভাবে আসলো। দেখো বাইনারি ডিজিট, এই কথাটা শুনেছো তো না? আচ্ছা, না শুনলে শুনে নাও। বাইনারি ডিজিট মানে হচ্ছে বাইনারি অঙ্ক। তো এই যে বাইনারি ডিজিটের বাইনারির বিআই এবং ডিজিটের যে লাস্টের টি লেটার, এই বিআই এবং টি মিলেই মূলত বিট কথাটা তৈরি হয়েছিল। তো এই বিট কথাটা সর্বপ্রথম যে ব্যক্তি ব্যবহার করেছিল বা যে ব্যক্তি আবিষ্কার করেছিল ওর নাম হচ্ছে জন উইন্ডাল টুলি। জন উইন্ডাল টুলি নামের একজন ব্যক্তি সর্বপ্রথম বিট কথাটা ব্যবহার করেছিল। এবং এই বিট কথাটা প্রথম যে আর্টিকেল বা প্রথম যে প্রবন্ধে ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে
ম্যাথামেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন। ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন নামের একটা গবেষণা প্রবন্ধ, সেই গবেষণা প্রবন্ধে সর্বপ্রথম এই বিট কথাটা ব্যবহার হয়েছিল। ঠিক আছে, তো আমাদের ক নাম্বারে যদি আসে যে বিট কি, তাহলে আমরা কি সংজ্ঞা দিতে পারি বন্ধুরা? ক নাম্বারে যদি আমাদের আসে বিট কি, তাহলে আমরা বলবো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা বাইনারি অঙ্ক কয়টা? দুইটা, 0 এবং 1। তো বাইনারি অঙ্ক 0 ও 1কে মূলত কি বলে? বিট বলে। তো আমাদের ক নাম্বারে আসলে কিন্তু আমরা এই সংজ্ঞাটা লিখতেই পারি যে বাইনারি অঙ্ক 0 এবং 1কে বিট বলে। তো বন্ধুরা দেখো, বিট সম্পর্কে আরও একটা কথা বলা যায়। দেখো আমরা যেসব বিট শব্দটার ব্যবহারটা কোথায় বা কেন এই বিট শব্দটা আমাদের আসলো, তোমরা যদি দেখো যে সকল জিনিসকে আমরা পরিমাপ করতে পারি, মানে যাকে পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। যেমন আমরা সময়কে পরিমাপ করি, সময় একটা রাশি। আমরা ভর ওজনকে পরিমাপ করি, ভর ওজন রাশি। আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করি, দৈর্ঘ্য একটা রাশি। আমরা সময়কে বিভিন্ন একক দিয়ে কিন্তু প্রকাশ করি, যেমন সময়কে আমরা সেকেন্ড দিয়ে, মিনিট দিয়ে, ঘন্টা দিয়ে, দিন দিয়ে, মাস দিয়ে, বছর দিয়ে কি প্রকাশ করি না? একইভাবে আমরা দৈর্ঘ্যকে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এভাবেও কিন্তু আমরা পরিমাপ করি। তো ডেটা বা তথ্যকে পরিমাপ করা হয় কি দিয়ে? এই ডেটা বা তথ্যকে মূলত পরিমাপ করা হয় বিট দিয়ে। হ্যাঁ, তো এই মানে ডেটা বা তথ্যকে পরিমাপ করার জন্য, কতটুক ডেটা এটাকে পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেই এককটার নাম হচ্ছে বিট। কথা বোঝাতে পেরেছি? তাহলে আমরা বিট ছাড়া কি ডেটা পরিমাপের জন্য আর কোনো একক ব্যবহার করা হয় না? হ্যাঁ হয়। বিট ছাড়াও অনেক একক ব্যবহার করা হয়, যেমন বাইট নিজে একটা ডেটা পরিমাপের একক, নিবল এটা একটা ডেটা পরিমাপের একক, তারপরে হচ্ছে কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট, এক্সাবিট, এই যে আরও অনেক একক রয়েছে। তবে সবচেয়ে ক্ষুদ্রতম এককটা হলো বিট। তাহলে আমরা কি বলতে পারি বিট কি? বিট মানে হচ্ছে ডেটা পরিমাপের বা ডেটার ক্ষুদ্রতম একক। ডেটার ক্ষুদ্রতম একককে কি বলে? বিট বলে। আমরা কিন্তু ক নাম্বারে এই সংজ্ঞাটাও লিখতে পারি বন্ধুরা। তো আমরা লিখে নিই সবাই যে বিট কি? ডেটার ক্ষুদ্রতম একককে কি বলে? একককে বিট বলে। আমরা এই সংজ্ঞাটাও দিতে পারি, এই সংজ্ঞাটাও দিতে পারি যে বাইনারি অঙ্ক 0 এবং 1কে বিট বলে, এবং এই 0 এবং 1 দিয়েই কিন্তু আমরা ডেটাকে পরিমাপ করি, বা ডেটার ক্ষুদ্রতম একককে কি বলে? বিট বলে। তো মোটামুটি বিট সম্পর্কে তথ্যগুলো জানলে হবে। একটা উদাহরণ তোমাদেরকে আমি দিই। ধরে নাও একটা আমি বাইনারি সংখ্যা লিখলাম 1101। এই যে 1101, এখানে এই 1 একটা বিট, এই 0 একটা বিট, এই 1 একটা বিট, এই 1 একটা বিট। তাহলে আমরা বলতে পারি এটা একটা 4 বিটের সংখ্যা, বাইনারি সংখ্যা, যেহেতু 0 এবং 1 দিয়ে লেখা। তো আশা করি বোঝাতে পেরেছি। এখানে 4টা বিট রয়েছে, এই 0 এবং 1কে এক একটা বিট বলা হয়। তো বিটের পরে এবার আমরা শিখব বাইট কি। দেখো আমি কিছুক্ষণ আগে বললাম বিট যেমন একটা ডেটা পরিমাপের একক, বাইটও ঠিক একটা ডেটা পরিমাপের একক। তবে বাইটটা হচ্ছে বিটের থেকে একটু বড় একক। যেমন 8টা বিটকে একসাথে করলে 1 বাইট বলা হয়। কি বললাম? 8টা বিটকে যদি আমরা একসাথে করি সেটাকে 1 বাইট বলা হয়। তাহলে আমরা যদি কখন আসে বাইট কি, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি কিনা যে 8 বিটের সমষ্টিকে বা 8 বিটকে আমরা ছোট্ট করে লিখি যে 8 বিটকে 1 বাইট। বাইটের আরও একটা কথা আছে বা টার্ম আছে, বাইট বা ক্যারেক্টার বলে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে বাইটকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে 8 বিটের সমষ্টিকে 1 বাইট বলে, বা ক্যারেক্টার কি 8 বিটের সমষ্টিকে 1 ক্যারেক্টার বলে। তো বাইট টার্মটা কেন আমরা ব্যবহার করি? দেখো আমরা কম্পিউটারে যখন কোনো ডেটাকে ইনপুট দিই, আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে সাপোজ একটা ক্যারেক্টার এ টাইপ করলাম। কম্পিউটারে সাপোজ মনে করো যে আমি এ টাইপ করলাম, তো কম্পিউটার কি ভাইয়া এ বোঝে? কম্পিউটার তো এ বোঝে না, কারণ আমরা সকলেই জানি যে কম্পিউটার মানুষের বোধগম্য ভাষাকে বোঝে না।
আমরা ব্যবহার করি এ, কম্পিউটার তার অভ্যন্তরে এই এর জন্য 8 বিটের একটা কোড তৈরি করে নেয়। 1 2 3 4 5 6 7 8 কি করে, ধরে নাও আমি কম্পিউটারের কিবোর্ড থেকে এ টাইপ দিলাম বা এ কে ইনপুট দিলাম, কম্পিউটার সেটাকে 1 0 1 1 1 0 1 0 এরকম একটা 8 বিটের কোডে কনভার্ট করে নেয়। এবং সে কিন্তু এই কোডটাকে রিড দিতে পারে, সে কিন্তু বোঝে এইটা মানে হচ্ছে এ। আমরা যদি বি টাইপ দিই, সেই বি এর জন্য কিন্তু এরকম 8 বিটের অন্য একটা কোড তৈরি হবে। তার মানে এই না এ এর কোড, এটা আমি একটু কথার কথা বলছি আর কি। হ্যাঁ, যখন আমরা কোড নিয়ে বিস্তারিত আলোচনা করব, হ্যাঁ আমরা কিছুদিন পরই কোড পড়ব, তো সেখানে আমরা বিসিডি কোড, ইবিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড ওগুলো নিয়ে যখন আলোচনা করব, কোডের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এতটুকু জেনে রাখো, আমরা কম্পিউটারে যাই ইনপুট দিই না কেন সেটাকে সে কোডে কনভার্ট করে। তো আমরা যদি একটা ক্যারেক্টারকে ইনপুট দিই, ধরুন আমি এ কে ইনপুট দিলাম, এ এর জন্য সে 8 বিটের একটা কোড তৈরি করে নেয় এবং এই 8 বিটকে আমরা 1 বাইট বলি। আমরা মূলত 32 বিট 64 বিট এই কথাগুলো শুনে কিন্তু অভ্যস্ত, তাই না? তাহলে আমরা মোটামুটি বাইট কি বুঝতে পেরেছি যে 8 বিটের সমষ্টিকে 1 বাইট বা 1 ক্যারেক্টার বলা হয়। তাহলে আমরা এই কথাটা লিখে রাখতে পারি সবাই, এই কথাটা সবাই লিখতে পারি যে কম্পিউটারে যে কোনো ক্যারেক্টার, সে যে কোনো ক্যারেক্টারের জন্য সে কি করে বলতো, 8 বিটের কোড তৈরি করে ফেলে। তাহলে কম্পিউটারে অভ্যন্তরে কোনো ক্যারেক্টার ইনপুট দিলে 1 বাইট বা 8 বিট ডেটা হিসেবে কাজ করে বা প্রসেসিং করে। এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে সর্বনিম্ন কম্পিউটারের অভ্যন্তরে সর্বনিম্ন 1 বাইট পরিমাণ বা 8 বিট পরিমাণ ডেটাকে কি করতে পারে, প্রসেসিং করে। মানে ব্যাপারটা এরকম সহজ করে বলতে গেলে, আমি যাই দিই না কেন সে সর্বনিম্ন হলো 8 বিটের কোড তৈরি করবে। বোঝাতে পেরেছি? তো তোমরা এটাও লিখে রাখতে পারো। বাইট সম্পর্কে আমরা এই দুইটা ইনফরমেশন জানলাম। বন্ধুরা, এবার আমরা আরও একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে নিবল। নিবল কি? দেখো, বিট যেমন একটা একক, বাইট যেমন একটা একক, নিবলও ঠিক তেমনই একটা একক। তবে নিবলটা কি? 1 বাইটের অর্ধেককে 1 বাইটের অর্ধেককে নিবল বলে। এখন আসো তোমরা আমাকে বলো 1 বাইট মানে কি? আমরা তো জানি যে 1 বাইট মানে হচ্ছে 8 বিট, তাই না? আর 1 বাইটের অর্ধেক, তাহলে নিবল কি হবে? 4 বিট। নিবল কি হবে? 4 বিট। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে 4 বিটকে 1 নিবল বা শুধু নিবল বলে। এরপরে আমরা আসলে এই নিবল টার্মটা কেন ব্যবহার করা হয়? কম্পিউটারের অভ্যন্তরে হেক্সাডেসিমেল সংখ্যাকে প্রক্রিয়াকরণ করার জন্য বা হেক্সাডেসিমেল সংখ্যাকে ব্যবহার করার জন্য মূলত এই নিবল টার্মটাকে ব্যবহার করা হয়। কি বললাম? যে হেক্সাডেসিমেল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারের জন্য কোন টার্মটা ব্যবহার করা হয়? নিবল ব্যবহার হয়। নিবল কথাটা তাহলে কম্পিউটারের অভ্যন্তরে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই নিবল টার্মটা ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আশা করি বিট কি বুঝতে পেরেছো, বাইট কি বুঝতে পেরেছো, নিবল কি বুঝতে পেরেছো। বিট কিচ্ছু না, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 এবং 1কে বিট বলে। এটা ডেটার ক্ষুদ্রতম একক। বাইট কি? 8টা বিটকে আমরা 1 বাইট বলতে পারি বা 1 ক্যারেক্টার বলতে পারি। নিবল কি? 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে নিবল সমান কয় বিট? 4 বিট। এমসিকিউ এর জন্য এবং ক নাম্বারের জন্য এই ইনফরমেশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো আমরা এবার চলে যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরে। তো বন্ধুরা, রূপান্তর জিনিসটা কি বা সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা কি? আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম যে সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার।
পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লাসটা করা না থাকলে কিন্তু ক্লাসটা করে আসো। পজিশনাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে। একটা সংখ্যা পদ্ধতিতে কি থাকে? সংখ্যা। সেই সংখ্যা কি দিয়ে তৈরি হয়? অঙ্ক। ওই অঙ্কগুলোর যদি স্থানীয় মান থাকে তাহলে ওটাকে আমরা বলছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনালে ব্যাপারটা উল্টা। তো আমাদের বইয়ে নন পজিশনাল নিয়ে আর কোনো কথা বলা নাই। মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবারও আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম: বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। তাহলে আমরা শিখেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন কোনটা? একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো বন্ধুরা, তোমরা এটাও শিখেছিলে যে বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। ব্যাপারটা এরকম যে বাইনারি সংখ্যাগুলোকে দেখবা নিচে 2 লিখব, অক্টাল সংখ্যাগুলো নিচে 8 লিখব, ডেসিমেল সংখ্যা নিচে 10 লিখব এবং হেক্সাডেসিমেল সংখ্যা নিচে কিন্তু আমরা 16 লিখব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে, ধরে নাও যে আমি তোমাকে একটু এভাবে বোঝাই। ধরে নাও আমরা বাংলা ভাষায় যেটাকে বলছি আপেল, বাংলা ভাষায়। তো ইংরেজরা ওটাকে কি বলছে? অ্যাপল। ওদের ভাষায় আবার আলাদা নাম। তো বাইনারিতে একটা সংখ্যা যেমন বা একটা সংখ্যার মান যেমন, অন্য একটা সংখ্যা পদ্ধতিতে যখন আমরা নিয়ে যাব, ধরে নাও অক্টালে নিয়ে গেলাম বা ডেসিমেলে নিয়ে গেলাম বা হেক্সাডেসিমেলে নিয়ে গেলাম, সেখানে যে মানটা কি হয়? ভিন্ন হয়। সবসময় মানটা কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন হয়, কয়েকটা মিল থাকে। তো এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা যখন বলবো অক্টালি করো, অক্টাল সংখ্যায় করো, তার মানে বাইনারি সংখ্যার এই মানটাকে অক্টাল সংখ্যায় নিয়ে গেলে কোন মান হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো মূলত আমাদের ব্যাপারটা এরকম। তাহলে বাইনারি সংখ্যাকে কি করতে বলতে পারে? অক্টাল করতে বলতে পারে। বাইনারি সংখ্যাকে ডেসিমেল করতে বলতে পারে। একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে বলতে পারে। তো এরকমভাবে কত রকমের রূপান্তর সম্ভব? আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম একটা ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটা মনে রাখলে তুমি এই সব ধরনের রূপান্তর পারবে। রূপান্তর মূলত 12 রকমের হয়। কত রকমের হয়? 12 রকমের। তো আমি তোমাকে রূপান্তরটা শেখানোর পূর্বে একটা ট্রিক্স শেখাই। আগে এই জিনিসটা তুমি মাথায় নাও। বিশ্বাস করো, এই জিনিসটা তুমি যদি মাথায় নিতে পারো, রূপান্তর তোমার আটকাবে না। তুমি খালি এই জিনিসটা আগে মাথায় নাও। কি? আচ্ছা, আমরা রূপান্তর মানে হচ্ছে বাইনারিকে অক্টাল করা, বাইনারিকে ডেসিমেল করা, বাইনারিকে হেক্সাডেসিমেল করা, বা একটা হেক্সাডেসিমেলকে ডেসিমেল করা, বা একটা হেক্সাডেসিমেলকে অক্টাল করা, মানে একটা থেকে আরেকটা নিয়ে যাওয়াটাই তো রূপান্তর, তাই না? তো এখন রূপান্তরের জন্য এই ট্রিক্সটা একটু ফলো করবে তোমরা। হ্যাঁ, আমি তোমাদের এই ট্রিক্সটা 3টা স্টেপে বর্ণনা করবো এবং এই 3টা স্টেপের যে 3টা নিয়ম, এটা মনে রাখলেই 12 রকমের রূপান্তর হয়ে গেল। তো দেখো, তোমাদেরকে আমি স্টেপ 1-এ যে কথাগুলো মনে রাখতে বলবো বা যে রূপান্তরগুলো শেখাবো, স্টেপ 1-এ যে রূপান্তরগুলো শেখাবো সেগুলো হচ্ছে, আচ্ছা বন্ধুরা বলো তো যে তোমার কাছে সবচেয়ে পরিচিত সংখ্যা পদ্ধতি কোনটি? আমার তো মনে হয় তোমার কাছে সবচেয়ে পরিচিত সংখ্যা পদ্ধতি এর মধ্যে ডেসিমেল। কেন বললাম এই কথাটা? কারণ আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যত রকমের ক্যালকুলেশন করি, অঙ্ক করি বা ব্যবহার করি, যত রকমের সংখ্যা ব্যবহার করি, সবগুলোই মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ধরে নাও আমি যদি বলি আজকে মাছ কয় টাকা কেজি, ধরে নাও আজকে ইলিশ মাছ হচ্ছে 1000 টাকা কেজি। এই যে 1000 টাকা, এই 1000টা কিন্তু ডেসিমেলের সংখ্যা। আমার বেতন কত? ধরে নাও আমার বেতন 30,000 টাকা। এই 30,000টা কিন্তু ডেসিমেল সংখ্যা। মার্কারটার দাম কত? মার্কারটার দাম 85 টাকা। এই 85 কিন্তু ডেসিমেল সংখ্যা। তার মানে তোমার কাছে সবচেয়ে পরিচিত সংখ্যা পদ্ধতি কোনটা? ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোই কিন্তু আমরা ব্যবহার করি। তো ছোটবেলায় কিন্তু আমাদের স্যাররা শিখিয়েছিল যে অঙ্ক হচ্ছে 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা অঙ্ক, এই 10টা অঙ্ক নিয়ে যে সংখ্যাগুলো তৈরি হয়, সেই সংখ্যাগুলোই যে সংখ্যা পদ্ধতির আন্ডারে আলোচনা করা হয়, সেই সংখ্যা পদ্ধতির নামই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 10টা অঙ্ক, তাই ডেসিমেল। তো আমরা প্রথম স্টেপে যেটা জানবো যে ডেসিমেল থেকে কি কি করা যায়। ধরে নাও একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করতে পারবা। আর কি করতে পারবা? একটা ডেসিমেলকে তুমি বাইনারি করতে পারবা, একটা ডেসিমেলকে তুমি অক্টাল করতে পারবা।
আর কি করতে পারবা, একটা ডেসিমেলকে তুমি হেক্সাডেসিমেল করতে পারবা। আমি আগে দেখাচ্ছি কত রকমের রূপান্তর সম্ভব। একটা ডেসিমেলকে তুমি হেক্সাডেসিমেল করতে পারবা। তো এখন আমি যেটার জন্য এই কথাটা বললাম, ডেসিমেলকে বাইনারি করতে যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী ডেসিমেলকে অক্টাল করা যায়, সেই নিয়ম অনুযায়ী ডেসিমেলকে হেক্সাডেসিমেল করা যায়। নিয়মটা আমরা পরে শিখব, আগে এই জিনিসটা শিখি আমরা। তাহলে ডেসিমেল থেকে বাইনারি করার যে পদ্ধতি, ডেসিমেল থেকে অক্টাল করারও সেই পদ্ধতি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করারও সেই পদ্ধতি। তাহলে একবার একটা পদ্ধতি শিখলেই তো আমাদের এই 3টা রূপান্তর হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, তুমি যদি ডেসিমেল সংখ্যাকে বাইনারি করতে পারো, তাহলে একটা বাইনারি সংখ্যাকে কি তুমি ডেসিমেল করতে পারবে না? একটা অক্টাল সংখ্যাকে কি তুমি ডেসিমেল করতে পারবে না? ডেসিমেল থেকে তুমি যদি হেক্সাডেসিমেল করতে পারো, তাহলে হেক্সাডেসিমেল থেকে কি তুমি আবার ডেসিমেল করতে পারবে না? মজার ব্যাপার হচ্ছে, বাইনারি থেকে ডেসিমেল করার পদ্ধতি যা, অক্টাল থেকে ডেসিমেল করার পদ্ধতিও তা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করার পদ্ধতিও তা। তো আমরা যদি খালি পদ্ধতিটা একবার শিখে নিই, তাহলে 2 রকম পদ্ধতি শিখে আমরা এই দিকের 3 রকম আর এই দিকের 3 রকম, মোট 6 রকম আমাদের রূপান্তর শেষ। তারপরে আমরা স্টেপ 2তে যে রূপান্তরটা শিখব, স্টেপ 2তে আমরা কার কার রূপান্তর শিখব? স্টেপ 2তে ডেসিমেলের পরে তোমার কাছে পরিচিত সংখ্যা পদ্ধতি কোনটি? আমি তো বলবো বাইনারি। কেন? দেখো, অক্টাল আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ব্যবহার করি না, হেক্সাডেসিমেলও আমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করি না, তবে বাইনারি সংখ্যা পদ্ধতিটা কিন্তু কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহার করা হয়। তো আমার মনে হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা তোমাদের কাছে অধিক পরিচিত, আমার কাছেও পরিচিত। তো এবার আমরা বাইনারি থেকে রূপান্তর করব। আমরা কি করব? প্রথমে একটা বাইনারি সংখ্যাকে, দেখো এবার বাইনারি সংখ্যাকে কি করা যায়? বাইনারিকে অক্টাল করা যায়। হ্যাঁ, করলাম অক্টাল, শিখবো কিভাবে করতে হয়। আর কি করা যায়? বাইনারিকে ডেসিমেল করা যায়। তো বন্ধুরা একটু খেয়াল করো, বাইনারিকে ডেসিমেল যে করব সেটা কিন্তু আমরা স্টেপ 1-এ শিখে এসেছি। দেখো এই যে বাইনারিকে ডেসিমেল, এই যে উল্টা দিকে যখন আমরা নিয়মটা শিখবো তখন এটা শিখে যাব। সো বাইনারি থেকে ডেসিমেলটা আমাদের প্রয়োজন হচ্ছে না। বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তাহলে এবার আমরা কি শিখবো? বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল করার যে পদ্ধতি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করারও সেই পদ্ধতি। তাহলে একটা নিয়ম জানলে হয়ে গেল। এবার আসো, আমরা যদি বাইনারিকে অক্টাল করতে পারি, বাইনারিকে হেক্সাডেসিমেল করতে পারি, তাহলে কি অক্টালকে বাইনারি করা যাবে না? তাহলে কি হেক্সাডেসিমেলকে বাইনারি করা যাবে না? যাবে। তো বন্ধুরা, এই অক্টালকে বাইনারি করার যে পদ্ধতি, হেক্সাডেসিমেলকে বাইনারি করারও সেম পদ্ধতি। তাহলে আরও একটা পদ্ধতি শিখলে আমাদের হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্টেপ 2তে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো আলোচনা করব। তাহলে মোট কয়টা হইলো? এখানে হইলো 6 রকমের রূপান্তর, এখানে হলো 2 আর 2 4 রকমের রূপান্তর। আমাদের মোট রূপান্তর হচ্ছে 12 রকমের। আসো, আরও 2টা রূপান্তর রয়েছে। স্টেপ 3তে যে আমরা যে রূপান্তর শিখব সেটা হচ্ছে ডেসিমেল গেল, বাইনারি গেল, এবার হচ্ছে অক্টাল থেকে আমরা একটা অক্টাল সংখ্যাকে আমরা কি করে, অক্টাল সংখ্যাকে কি করা যায়? অক্টাল সংখ্যাকে বাইনারি করা যায়, কিন্তু খেয়াল করো যে আমরা এখানে কিন্তু অক্টালকে বাইনারি করা শিখে যাব। অক্টালকে আর কি করা যায়? ডেসিমেল করা যায়। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমরা অক্টালকে ডেসিমেল করা শিখে যাব। তাহলে বাকি রইল অক্টালকে কি করা? হেক্সাডেসিমেল করা। তাহলে আমরা শিখবো অক্টালকে কি করে হেক্সাডেসিমেল করা যায়। বন্ধুরা, অক্টালকে যদি হেক্সাডেসিমেল করা যায়, তাহলে কি হেক্সাডেসিমেলকে অক্টাল করা যাবে না? যাবে বন্ধুরা। এইখানে আরো 2 রকমের রূপান্তর। তাহলে মোট 6 + 4 + 2 মোট 12 প্রকার রূপান্তর সম্ভব। এই যে 12 রকমের রূপান্তর, এই 12 রকমের রূপান্তরটা আমি তোমাদেরকে এত সহজ করে শেখাবো, এখনই তোমরা তা বুঝতে পারবে। খালি মন দিয়ে ক্লাসটা করো। আর আমি এই 3টার ক্ষেত্রে একটা নিয়ম, এই 3টার ক্ষেত্রে আবার একটা নিয়ম, তাহলে 2টা নিয়ম। খুবই সহজ নিয়ম, কঠিন কিছু না কিন্তু। এই দিকে একটা নিয়ম আর এই দিকে আবার একটা নিয়ম, তাহলে 4টা নিয়ম, 2 2 4, আর এখানে একটা নিয়ম, মোট 5টা নিয়ম। এই 5টা নিয়ম আমরা যদি বুঝে যাই বন্ধুরা, রূপান্তর আমাদের হয়ে গেল। এবং নিয়মগুলো কিন্তু খুবই সোজা। তো চলো এবার আমরা কিছু আমাদের বইয়ে দেওয়া কিছু অঙ্ক দিয়ে আমরা এবার এই রূপান্তরগুলো প্র্যাকটিস করি। তবে একটা শর্ত, তোমাকে এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। কারণ তুমি যদি ডেসিমেল থেকে বাইনারির নিয়মটা মনে রাখতে পারো, ডেসিমেল থেকে অক্টালও পারবা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলও পারবা। তুমি যদি বাইনারি থেকে ডেসিমেলটা পারো, মানে উল্টাটা, তাহলে তুমি অক্টাল থেকে ডেসিমেল পারবা, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল পারবা। বুঝতে পেরেছো? একইভাবে তুমি বাইনারি থেকে যদি অক্টালটা মনে করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলও পারবা।
আবার অক্টাল থেকে যদি বাইনারিটা শিখতে পারো তুমি কিন্তু হেক্সাডেসিমেল থেকে বাইনারিটাও পারবা, একইভাবে নিচেরটাও। সো তোমাকে একটু এক্সাম্পল দিয়ে আমি বোঝাই এবং নিয়মটা তোমাকে আমি বলে দিই, দেখবা যে তোমার কাছে রূপান্তর একদম সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা যে 3টে স্টেপে আমাদের রূপান্তর 12 রকমের রূপান্তর শিখবো, দেখো স্টেপগুলো আমি বাম পাশে লিখে দিয়েছি, যে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে যে স্টেপ 2তে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, স্টেপ 3তে অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা প্রথমে স্টেপ 1টা কভার করব। মাত্র একটা নিয়ম আমাদের প্রয়োজন, 2টা নিয়ম অবশ্য। আমরা ডেসিমেল থেকে বাইনারির যে নিয়মটা সেটাই ডেসিমেল থেকে অক্টালের জন্য, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের জন্য। আবার একইভাবে বাইনারি থেকে ডেসিমেলের যে নিয়মটা, অক্টাল থেকে ডেসিমেলেরও সেই নিয়ম, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলেরও সে নিয়ম। প্রথমে আমি বলবো তুমি কি করছো এটা আগে জানো। প্রথমে তুমি যে কাজটা শিখছো আমার কাছে, যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য একটি মাত্র নিয়ম। তো চলো নিয়মটা কি আমরা উদাহরণের মাধ্যমে শিখি। বন্ধুরা, তোমাদের এখানে দেখো আমি কিছু উদাহরণ দিয়েছি তোমাদের বই থেকে। যেমন 25 এটা একটা দশমিক সংখ্যা বা 10 ভিত্তিওয়ালা সংখ্যা, বাইনারিতে সেটা কত, মানে যে ডেসিমেল থেকে বাইনারি শিখছি আমরা। ডেসিমেল থেকে বাইনারির নিয়মগুলোর মধ্যে, উদাহরণগুলোর মধ্যে প্রথমে দিয়েছি 1 নম্বর উদাহরণ, 25 একটা দশমিক সংখ্যা বাইনারিতে কত, এটা আমি করব। 75 একটা দশমিক সংখ্যা বাইনারিতে কত, এটা তোমরা করবা। একইভাবে 0.125 এটা একটা দশমিক সংখ্যা বাইনারিতে কত, 0.77 এটা একটা দশমিক সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা বাইনারিতে কত। এবং আরও একটা উদাহরণ দিয়েছি 23.125 এটা একটা দশমিক সংখ্যা বাইনারিতে কত। একটু কি খেয়াল করেছো, এখানে 3 রকমের উদাহরণ আছে। দেখো এখানে 25, 75 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, 0.125, 0.77 এগুলো কিন্তু ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। একইভাবে 25.125 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তবে এখানে পূর্ণাংশ এবং দশমিক অংশ দুটোই রয়েছে। যে ধরনের এই অঙ্ক দেখ তুমি পারবা বন্ধু। তো প্রথমে আমরা এই টাইপটা শিখবো, মানে পূর্ণ সংখ্যা দিয়ে থাকে। পূর্ণ সংখ্যা তো বোঝো, যেমন 25 এটা একটা পূর্ণ সংখ্যা। এখন যদি লিখি 25.75 এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। এখানে পূর্ণাংশ আছে এবং ভগ্নাংশ অংশ রয়েছে। পূর্ণাংশ অংশে রয়েছে 25 এবং ভগ্নাংশ অংশ রয়েছে 75। একইভাবে শুধু 75 এটা একটা কিন্তু দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা, এটার ভগ্নাংশ অংশ রয়েছে কিন্তু পূর্ণাংশে কিচ্ছু নেই। তো প্রথমে আমরা এই পূর্ণাংশওয়ালা, এই পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার কয়েকটা উদাহরণ আমরা খেয়াল করব। একটা উদাহরণই তোমার জন্য যথেষ্ট, আর বাকি উদাহরণগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করবে, দেখবা সব পারছো ইনশাল্লাহ। তো আমরা প্রথম যে কোশ্চেন আমাদের, সে প্রথম কোশ্চেনটা হচ্ছে 25 যেটা একটা দশমিক সংখ্যা, সেটাকে আমাদেরকে রূপান্তর করতে হবে বাইনারিতে। বন্ধুরা একটু খেয়াল করে দেখো যে আমাদের প্রথমে 25 লিখতে হবে। লিখলাম, লিখার পর একটা দাগ দিয়ে এখানে লিখবো ভাগশেষ, ভাগশেষ লিখবো। তারপর এরকম একটা দাগ দিয়ে, এই যে ছোটবেলায় আমরা লসাগু গসাগু যেভাবে করতাম এভাবে একটা দাগ দেব। আচ্ছা বলো তো বন্ধুরা, 25কে কিসে রূপান্তর করবো? বাইনারিতে না? বাইনারির ভিত্তি কত বলো তো? 2, তাই তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের আমরা পদ্ধতিটা শিখলাম, ডেসিমেল থেকে বাইনারি করার সময় আমাকে ভাগ দিতে হবে। কি দিতে হবে? ভাগ। এবং কত দিয়ে ভাগ দিতে হবে? বাইনারি করব, বাইনারির ভিত্তি 2, তাই আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। একইভাবে যদি আমি তোমাকে বলতাম এটা একটা অক্টাল সংখ্যা, আমরা পরবর্তীতে শিখব, আমি প্রথমে তোমার মাথায় নিয়মটা ঢুকিয়ে দিই। যদি বলে এটা একটা অক্টাল সংখ্যা, বাইনারিতে কত, তখন আমরা 8 দিয়ে ভাগ দিতাম। যদি বলতো এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, বাইনারিতে কত, তখন আমরা 16 দিয়ে ভাগ দিতাম। এই কারণে আমি তোমাকে বললাম ডেসিমেল থেকে বাইনারিও যা, ডেসিমেল থেকে অক্টালতা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলতা। ডেসিমেল থেকে বাইনারির সময় 2 দিয়ে ভাগ দিব, ডেসিমেল থেকে অক্টাল হলে 8 দিয়ে ভাগ দিব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে ভাগ দিব। শর্ত হচ্ছে সংখ্যাটা হতে হবে পূর্ণ সংখ্যা। কি বলো তো ভাইয়া? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা শিখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। আমি বাইনারি করলে 2 দিয়ে ভাগ দিতে হবে, অক্টাল করলে 8 দিয়ে ভাগ দিতে হবে, আর হেক্সাডেসিমেল করলে 16 দিয়ে ভাগ দিতে হবে। চলো আমরা অঙ্কটা সম্পন্ন করি। তাহলে আমি তোমাদেরকে আবার প্রসিডিউরটা বলি। তাহলে এটা একটা দশমিক সংখ্যা, আমাকে রূপান্তর করতে হবে বাইনারিতে।
তো আমি প্রথমে সংখ্যাটাকে লিখব, আমি লিখলাম 25, এরকম একটা দাগ দিয়ে এখানে লিখবো হচ্ছে ভাগশেষ। কি লিখবো? ভাগশেষ। তারপরে আমরা যে কাজটা করব, এইরকমভাবে একটা দাগ দিব, আমরা যেভাবে লসাগু করতাম। আমরা বাইনারি করব, বাইনারির ভিত্তি 2, তাই 2 দিয়ে ভাগ দিব। এখন বন্ধুরা বলো তো, 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা সবাই জানি 12 দুগুণা 24, আর 25 থেকে 24 বাদ দিলে কত হয়? 1। এই যে ভাগফল 12, সেই 12কে লিখবো এইখানে, এই বিয়োগ চিহ্ন বলে অনেকে, বা এই দাগটা আমরা আবার দিব। আর এই যে ভাগশেষ 1, সেই ভাগশেষটা লিখবো আমরা এখানে। হ্যাঁ, তারপরে আমরা কি করব? আবার এটাকে ওই সেই লসাগু গসাগুর মতন করে আবার 2 দিয়ে ভাগ দেব। এবার বলো তো বন্ধুরা, যে এই 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে 6 দুগুণা 12, এবং 12 থেকে 12 বাদ দিলে কত? 0। তাহলে ভাগফল 6, এই 6টা লিখবো এখানে, আর বাদ দিব ভাগশেষ কত বলো তো? 0, সেই 0টা লিখবো এখানে। বোঝাতে পারিনি আমি? হ্যাঁ, এটা চলতেই থাকবে। আবার আমরা 2 দিয়ে ভাগ দিব। তো বলো তো, আমরা যদি 6কে 2 দিয়ে ভাগ দিই, 3 দুগুণা 6, আর 6 থেকে 6 বাদ দিলে ভাগশেষ কত? 0। এই ভাগফলটাকে আমরা লিখবো এখানে, আর এই ভাগশেষটাকে লিখবো আমরা এখানে। প্রশ্ন, ভাইয়া এভাবে কতক্ষণ ভাগ চলবে? বন্ধুরা, যতক্ষণ না তুমি এখানে 0 পাবা, এখানে 12 পেয়েছো, 6 পেয়েছো, 3 পেয়েছো, যতক্ষণ না তুমি এখানে 0 পাচ্ছ, ততক্ষণ তোমাকে ভাগের কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে বন্ধুরা। তো আমরা কি করব? আবার 2 দিয়ে ভাগ দিব। তো আমরা যদি 3কে এবার 2 দিয়ে ভাগ দিই, একটু দেখো, 3কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 1কে 2, 8 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে ভাগফল বরাবর লিখবো 1, আর ভাগশেষ বরাবর লিখবো হচ্ছে 1। বলো, 0 এসেছে? এখনও কিন্তু 0 আসেনি, তাহলে আবার ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? 2। এইবার কিন্তু আসল খেলা। দেখো, আমাদেরকে 2 দিয়ে ভাগ দিতে হবে 1কে। তো আমাদেরকে 2 দিয়ে ভাগ দিতে হবে 1কে। তো বলো তো, 2 দিয়ে কি 1কে ভাগ করা যায়? 2 তো 2 এর থেকে তো 1 ছোট হয়ে যাচ্ছে, ভাগ করা যায় না। যখন এই মানে যাকে দিয়ে ভাগ করবা, তার তুলনায় যাকে ভাগ করবা সে ছোট হয়ে যাবে, তখন তুমি এখানে 0 দিয়ে দিবা। আর এইখানে যেটা থাকবে, সেই মানটাকে তুমি নিয়ে এসে বসাবা এইখানে। এখানে 1 ছিল, সেই 1কে আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমরা একটা কাজ করব, আমাদের অঙ্ক কিন্তু শেষ। কেন অঙ্ক শেষ? কারণ এখানে আমাদের 0 চলে এসেছে। আমাদের এবার যে কাজটা করতে হবে, তোমরা বন্ধুরা একটু খেয়াল করেছো, এই যে ভাগশেষ বরাবর 1 0 0 1 1, সব কিছু 1 এবং 0 দিয়ে তৈরি হয়ে গেছে। এবং আমরা সবাই জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যায় বানাও না কেন, সেটা 0 এবং 1 দিয়ে হতে হবে। তার মানে আমাদের এগুলো কিন্তু বাইনারি হয়ে গেছে। আমাদের এই কাজটা এবার করতে হবে। আমরা এই নিচ বরাবর লিখবো হচ্ছে এমএসবি, আর উপরে লিখবো হচ্ছে এলএসবি। এই কথাটার মানে হচ্ছে, এই নিচের এই বিটটা হচ্ছে সবচেয়ে দামি বা সিগনিফিক্যান্ট বিট বা দামি বিট, আর উপরের এই বিটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বা লেস সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবচেয়ে দামি বিট, অর্থাৎ এটাকে আমাদের শুরুতে লিখতে হবে। আর এলএসবি লেস সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটাকে আমাদের সব শেষে লিখতে হবে। তাহলে আমাদের যেতে হবে নিচ থেকে উপরে। আমরা উত্তরটা কিভাবে লিখব বন্ধুরা? আমাদেরকে প্রশ্নটা তুলতে হবে। 25, এটা একটা দশমিক সংখ্যা ছিল, এবং আমরা এটাকে বাইনারিতে কত পেলাম? বাইনারিতে পেলাম হচ্ছে, নিচ থেকে লিখতে হবে বললাম না? এই যে নিচ থেকে উপরের দিকে অ্যারো চিহ্নটা আমি উপরে দিয়েছি, 1 1 0 0 1, এবং আমরা বাইনারিতে কনভার্ট করলাম, তাই এর নিচে লিখব 2। এটা আমাদের অ্যান্সার। বন্ধুরা, খুব কঠিন লাগলো? কঠিন আশা করি লাগেনি। তোমরা ভিডিওটা পজ করে এবার তোমরা 75 এটাকে রূপান্তর করো। তো তোমরা ভিডিওটা পজ করো, দিয়ে তোমরা নিজেরা করো, তারপরে আমি করছি, আমার সাথে তোমরা উত্তরটা মিলিয়ে নাও যে তোমাদের উত্তরটা ঠিক হচ্ছে কিনা। তো আমরা এটা আরেকবার না বুঝিয়ে আমি আরেকটা অঙ্ক করাই, তাহলে তোমাদের মাথায় একদম ঢুকে যাবে। আর তুমি যদি বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিটা শিখতে পারো, তাহলে ডেসিমেল থেকে অক্টালটা হয়ে যাচ্ছে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র 8 দিয়ে ভাগ আর 16 দিয়ে ভাগ। আমি যদিও সবই করাবো, তাও আমি বলে রাখছি যে নিয়মটা কিন্তু একই বন্ধুরা। তো চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তার আগে তুমি নিজে একবার চেষ্টা করো। বন্ধুরা, এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা। হ্যাঁ, তাহলে লেখা আছে 75, এটা একটা দশমিক সংখ্যা, বলেছে তোমাকে বাইনারিতে কত। আমি প্রথমে খাতায় 75 লিখব, এবং এই চিহ্ন বিয়োগ লিখে আমরা এখানে লিখব ভাগশেষ, বা এই দাগটা লিখে আমরা লিখব ভাগশেষ। ভাগশেষ লেখার পরে আমরা কি করব? এটাকে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? আমরা বাইনারিতে করতে চাচ্ছি না,
দশমিক সংখ্যাকে বাইনারিতে করতে চাচ্ছ, বাইনারির ভিত্তি 2 তাই 2 দিয়ে ভাগ দিতে হবে। দশমিক সংখ্যাটাকে অক্টাল করতে চাইলে অক্টালের ভিত্তি 8, 8 দিয়ে ভাগ দিতে হতো। বা ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করতে চাইলে হেক্সাডেসিমেলের ভিত্তি 16, তাই 16 দিয়ে ভাগ দিতে হতো। তো আমরা প্রথমে যে কাজটা করব যে এই 2 দিয়ে ভাগ দিব। তো চলো 75কে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি। আমি ভাগগুলো তোমাদেরকে সরাসরি এইখানে দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো 75 আমরা যদি এটাকে ভাগ দিই 2 দিয়ে, তাহলে আমরা জানি যে 3 দুগুণা 6 এবং 7 থেকে 6 বাদ দিলে 1, এই 5 নেমে গেল। এবার আমরা কি বলতে পারি যে দেখো 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 14 এবং 15 থেকে 14 বাদ দিলে 1, তাহলে ভাগফল 37। সেই 37কে আমরা এখানে লিখলাম। আর ভাগশেষ কত বলো তো 1, সেই 1কে আমরা এখানে লিখলাম। সেম প্রসিডিওর আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। তো বলো 37কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 1কে 2 আর 17, এবং আমরা বলতে পারি 8 দুগুণা 16 এবং 17 থেকে 16 বাদ দিলে 1, ভাগফল 28 আমরা এখানে লিখব। আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে যে এখানে ব্যাপারটা এরকম হবে 37কে ভাগ দিচ্ছি 2 দিয়ে, 2 1কে 2 আর 3 থেকে 2 বাদ দিলে 1 আর এই 7 এখানে নামবে। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এবার বলো 6 দুগুণা কত, 7 দুগুণা 14, 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 17 থেকে 16 বাদ দিলে 1, এই 18টাকে আমরা লিখবো হচ্ছে এখানে। আর এখানে লিখবো কত বলো তো, এই ভাগশেষ কত 1। এই সিস্টেমটা, এই পদ্ধতিটা কিন্তু আরেকভাবে করা যায়, ক্যালকুলেটর দিয়ে তো আলাদা আছেই। তোমরা এই ভাগের যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, ধরে নাও আমি তোমাদেরকে একটু বুঝাই। আমরা লাস্টের যে ভাগটা করলাম, বা হ্যাঁ লাস্টের ভাগটাই তোমাকে আমি দেখাই, বা এটাই আমি দেখাই, এই 18-র এটাই দেখাই। দেখো তোমাকে এবার কি করতে হবে, আবার এই 18কে ভাগ দিতে হবে 2 দিয়ে। যদিও ছোট ছোট ভাগগুলো তুমি মুখে মুখে করে ফেলতে পারছো যে 18কে ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে 9 দুগুণা 18, 18 থেকে 18 বাদ দিলে কত 0, তাহলে এই 9কে এখানে বসিয়ে দিচ্ছ। আর ভাগশেষ 0, তাই তুমি 0কে এখানে বসিয়ে দিচ্ছ। কিন্তু যখন তুমি বড় বড় ম্যাথ পাবে, বড় বড় অঙ্ক পাবে, তখন তুমি কিন্তু একটা পদ্ধতি ফলো করতে পারো। যেমন তোমাকে আমি এখান থেকে দেখাই, ধরে নাও 75, এই যে 75, 75, এই যে 75, এই 75কে তুমি ভাগ দিবা, এই যে 75 ভাগ কত দিয়ে, 2 দিয়ে। যখন তুমি 75কে ভাগ দিচ্ছ 2 দিয়ে, তুমি ক্যালকুলেটরে পাচ্ছ কত, 37.5। এই যে পূর্ণ মান, সে পূর্ণ মানটাকে তুমি এখানে লিখবে। আর এই যে ভাগশেষ কত, এই ভাগশেষের জায়গায় এই যে 0.5 আছে না, এই যে দশমিক যে মানটা, সে দশমিক মানটাকে তুমি ক্যালকুলেটরে তুলবে, অর্থাৎ 0.5, সেই মানটাকে গুণ দিবে কত দিয়ে, এই 2 দিয়ে। এখানে 8 থাকলে 8 দিয়ে গুণ দিতা, 16 থাকলে 16 দিয়ে গুণ দিতা, দেখবে এখানে 1 পাচ্ছ, তাহলে এখানে ভাগশেষ 1। আবার তুমি এই 37কে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো তুমি যদি 37কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাচ্ছ 18.5। এই 18টাকে তুমি এখানে বসাবে, আর এই যে 0.5 আছে না, সে 0.5কে তুমি 2 দিয়ে গুণ করবে, আর 0.5কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 1 হয়। ব্যাপারটা সহজ না? আবার তুমি 2 দিয়ে গুণ করবে। দেখো এবার 18কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, 18কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, দেখো এবার 18 ভাগ 2, তখন কিন্তু তুমি শুধু 9 পাচ্ছ। তার মানে 9টা এখানে বসাবা, আর দশমিকের কোনো মান থাকছে না, তার মানে এখানে 0। আমি এটা সহজ ছোট দিয়ে দেখাচ্ছি, কিন্তু বড় বড় মানগুলো যখন থাকবে তখন কিন্তু তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। এবার আমরা কি করব, আবার 2 দিয়ে ভাগ দিব। তো 9কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 9কে 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণা 8, আর 9 থেকে 8 বাদ দিলে 1, ভাগফল 4, সেটা এখানে লিখবো। ভাগশেষ 1, এটা এখানে লিখবো। আবার 2 দিয়ে ভাগ দিব, বলো তো 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণা 4, ভাগশেষ 0, তাহলে 2 লিখবো এখানে, ভাগশেষ লিখবো এখানে। আবার আমরা কি করব বলো তো, 2 দিয়ে ভাগ দিব। তো বলো ভাইয়া, আমরা যদি 2কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 1কে 2, ভাগশেষ 0, এই 1 এখানে বসাবো আর 0 এখানে বসাবো। আরও 2 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এখানে আমাদের 1 পেলে হবে না, তো আমাদের 0 পেতে হবে। দেখো এবার এই 1কে কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এখানে লিখবো 0। আমরা বললাম না, যখন ভাগ আর না যাবে, তোমার যাকে দিয়ে ভাগ করছো তার তুলনায় যাকে ভাগ করছো সে যদি ছোট হয়ে যায়, তখন এখানে 0 দিবা, আর এই 1টা বসে যাবে এখানে। বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, আমাদের এই ডান দিকে কিন্তু 1 1 0 1 0 0 1 এরকম একটা
10 দিয়ে একটা মান পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান। এবং আমরা কিন্তু এভাবে লিখবো, এবার নিচে লিখবো হচ্ছে এমএসবি, এই বিটটার পাশে লিখবো এমএসবি, আর এই উপরের এই বিটটার পাশে লিখবো এলএসবি। এবং আমরা নিচ থেকে উপর বরাবর তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব স্যারকে যে আমরা মানগুলো গ্রহণ করেছি নিচ থেকে উপরে। হ্যাঁ, তো উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা লিখব, আগে প্রশ্নটা তুলব, অতএব 75, যেটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কি নিচ থেকে মান নিতে হবে 1 0 0 1 0 1 1, এটা আমরা বাইনারিতে পেয়ে গেলাম অ্যান্সার। বন্ধুরা, তোমার সাথে কি আমার অ্যান্সারটা মিললো? যদি আমারটা ভুল হয় জানিয়ে দাও কমেন্টে, আর যদি তোমারটা সাথে আমারটা মিলে যায় সেটাও তুমি কমেন্টে জানিয়ে দাও। তো এই হচ্ছে প্রক্রিয়া বা পদ্ধতি। আমাদেরকে কি করতে হবে? যদি আমাদেরকে পূর্ণ সংখ্যা দেয় সেক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ দিব? ভিত্তি দিয়ে ভাগ দিব। তো এবার খেয়াল করো বন্ধুরা, পূর্ণ সংখ্যার রিলেটেড যে অঙ্কগুলো, সে সব অঙ্কগুলো তুমি পারবে। তোমাকে আমি আরও একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তুমি আরও একটা হোমওয়ার্ক করবে, সেটা হচ্ছে আমি তোমাকে দিলাম হচ্ছে 165, এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কত, এটাও তুমি হোমওয়ার্ক করবে। এছাড়াও তোমার বইয়ে এই যে ডেসিমেল থেকে বাইনারি এই টপিকটা খুঁজে বের করে সেখানে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক তুমি সমাধান করো। দেখো, তোমার এই পরিশ্রমই কিন্তু তোমার সর্বশেষ ফলাফলটা নিয়ে আসবে। তুমি এখন ফাঁকিবাজি করবা, পরে পস্তাবা। তুমি একবার যদি মাইন্ডে সেট আপ করে নিতে পারো পদ্ধতিগুলো, আর তোমাকে রূপান্তর নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে ডেসিমেল থেকে বাইনারি করার সময় পূর্ণ সংখ্যা পেলে আমরা ভাগ করব। ভাগের পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি, ভাগের পদ্ধতিটা আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রথমে আমরা সংখ্যাটা লিখব, এই পাশে একটা টান দিয়ে আমরা লিখব ভাগশেষ, 2 দিয়ে ভাগ করতেই থাকবো। কতক্ষণ ভাগ করব? ভাগ করে যা পাবো সেটা ভাগফলটা এখানে বসাবো, আর ভাগশেষটা আমরা এখানে বসাবো। কতক্ষণ চলবে এটা? যতক্ষণ না আমরা এখানে কত পাচ্ছি? 0 পাচ্ছি। তো বন্ধুরা, এবার দেখো আমরা আরও কিছু উদাহরণ অ্যানালাইসিস করব। এবার একটু এই উদাহরণগুলোর দিক তাকাও। 0.125, 0.77, এই অঙ্কগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এগুলো কি বলতো? ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ। হ্যাঁ, এই ভগ্নাংশ অংশ রয়েছে, এর পূর্ণাংশ অংশটা নাই। তো এইরকম যদি অঙ্ক এমসিকিউ এ বা প্রশ্নে আসে, আমরা কি করব? প্রথমে সেই অঙ্কটাকে তুলব। ধরে নাও 0. আমাদের প্রথম অঙ্কটা 0.125, এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কত, আমাদের এই প্রথম অঙ্কটা আমরা করছি। তো এটার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, এই 0.125 এই কথাটা তোমাকে এখানে তুলতে হবে, এই মানে সংখ্যাটা তোমাকে তুলতে হবে। খেয়াল করেছো, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করেছিলাম। আর যদি এরকম দশমিক সংখ্যা পাও যার শুধুমাত্র ভগ্নাংশ অংশটুকুই রয়েছে, সেই ক্ষেত্রে তুমি গুণ করবা। কি করবা? গুণ করবা। এবং গুণটা কত দিয়ে করবা? 2 দিয়ে করবা। কেন 2 দিয়ে করবা? কারণ তোমাকে বাইনারিতে করতে হবে, বাইনারির ভিত্তি 2, তাই। এখন যদি বলতো যে এটা একটা অক্টাল সংখ্যা, বাইনারিতে কত, সেক্ষেত্রে তুমি 8 দিয়ে গুণ করবা। যদি বলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, বাইনারিতে কত, তাহলে তুমি 16 দিয়ে গুণ করবা। একই পদ্ধতি না ভাইয়া? অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারি শিখছি। ডেসিমেল থেকে বাইনারির ক্ষেত্রে যে পদ্ধতিগুলো, পূর্ণ সংখ্যা হলে আমরা ভাগ করব, আর এরকম ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হলে, দশমিক আলায় যে দশমিক আলা সংখ্যা হলে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? ভিত্তি দিয়ে গুণ করব। আমি প্রক্রিয়াটা আবার তোমাকে বলি। প্রথমে সংখ্যাটাকে তুলবা, গুণ লিখবা 2, এই দিকে একটা দাগ দিবা, এই দিকে একটা দাগ দিবা। হ্যাঁ, এই একটা দাগ, এই একটা দাগ, আর এইখানে একটা কথা লিখবা, সেটা হচ্ছে পূর্ণাংশ। হ্যাঁ, এবার তোমাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এই যে 0.125 গুণিত 2, ক্যালকুলেটরে এই সংখ্যাটা তুমি তুলবা। তো ক্যালকুলেটরে তুমি যদি 0.125 বা 0.125 তুলো, তারপরে গুণ করো 2 দিয়ে, দেখবা তুমি 0.25 এই মানটা পাচ্ছ। তো তুমি যখন এই যে 0.125কে গুণ করলা 2 দিয়ে, তখন 0.5 পেলা। এই যে 0.25 পেলা। হ্যাঁ, তুমি কি করলা? এই যে 0.125কে যখন তুমি 2 দিয়ে গুণ করলা, তখন তুমি পেলা কত? 0.25। এই যে 0.25, এই 0.25 এর এই যে দশমিক, এই পাশে পূর্ণাংশ আর এই পাশে কি? ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের মানটা, এই যে 0.25, এটা লিখবা তুমি এখানে।
আর এই যে পূর্ণাংশে যে মানটা পেয়েছো, এখানে 0 পেয়েছো, সেই মানটা তুমি এই যে পূর্ণাংশ বরাবর এখানে লিখবা। পদ্ধতিটা কি বুঝতে পেরেছো? দেখো, বুঝতে না পারলে আরেকটু ফলো করো। এখানে আমরা আবার 2 দিয়ে গুণ করব। আচ্ছা, আমরা 2 দিয়ে কেন গুণ করছি বলো তো? আমরা বাইনারি করছি তাই। অক্টাল করলে 8 দিয়ে গুণ করতে হতো কিন্তু। তো এবার দেখো, 0.25কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, 0.25কে ক্যালকুলেটরে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি এরকম মান পাবা 0.5, তাই না? দেখো তাহলে এই যে 0 এটা হচ্ছে পূর্ণাংশ, আর 0.5 এটা হচ্ছে ভগ্নাংশ অংশ। এই ভগ্নাংশ অংশটাকে এখানে লিখবা, আর এই যে পূর্ণাংশে যে 0, সেই 0টাকে এখানে লিখবা। কতক্ষণ পর্যন্ত এই গুণ করার কাজটা ভাইয়া চলবে? ঠিক আগের মতোই, যতক্ষণ না আমরা এখানে 0 পাচ্ছি। তাহলে আমাকে এখনো 0 পাইনি, আবার 2 দিয়ে গুণ করতে হবে। এবার একটু খেয়াল করো তোমরা, 0.5 মানে হাফ, এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তুমি ক্যালকুলেটরে কিন্তু 1 পাবা। কি পাবা বলো তো? 1। আচ্ছা বলো তো বন্ধুরা, এখানে কি পূর্ণাংশ রয়েছে? আছে। ভগ্নাংশ রয়েছে? নাই। ভগ্নাংশ বলতে এই যে দশমিক দিয়ে যে 0 বা দশমিক দিয়ে যে মানগুলো থাকে, সে মানগুলো কিন্তু এখানে নাই। তাহলে এখানে শুধুমাত্র কি রয়েছে? পূর্ণাংশ রয়েছে। তো আমরা এই 1কে কিন্তু 1.0 বলতে পারি। তাহলে এই 1, এই পূর্ণাংশ লিখবো আমরা এই যে পূর্ণাংশ বরাবর, আর এই যে 0.0, সে 0.0টাকে বা 0টাকে আমরা এখানে লিখবো। বোঝাতে পারিনি? তাহলে বলো এখানে 0 পেয়েছো কি না? হ্যাঁ, পেয়ে গিয়েছো। যখনই তুমি 0 পেয়ে যাবে, তোমার অঙ্ক শেষ। এবার কি করবা? এবার তুমি এই বরাবর লিখবা হচ্ছে এল এ। দেখো, এবার ঠিক উল্টা। এর আগের অঙ্কে তুমি নিচে এমএসবি উপরে এলএসবি লিখেছিলা, আর এবারের অঙ্কে তোমাকে যে কাজটা করতে হবে, উপরে লিখতে হবে এমএসবি আর নিচে লিখতে হবে এলএসবি। কারণ এই সংখ্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, আর এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। তো আমরা উত্তরটা কিভাবে লিখব? প্রথমে আমরা অঙ্কটাকে তুলব 0.125। এটা একটা দশমিক সংখ্যা। তো বাইনারিতে কত পাবো? আরেকটা কথা মনে রাখবা, যখন তুমি এখানে পূর্ণাংশ লিখবা, মনে মনে ভাববা এখানে একটা দশমিক আছে, বা দিবা এখানে একটা কি আছে? দশমিক আছে। তাহলে প্রথমে তুমি দশমিক লিখবা, 001, 001। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবং খেয়াল করে দেখো, এই যে 001 এগুলো সব কিন্তু বাইনারি ডিজিট, বাইনারি অঙ্ক, অর্থাৎ বাইনারিতে সংখ্যাটা রূপান্তর হয়ে গেছে। তুমি একটু ভালো লাগার জন্য দশমিকের একটা 0 দিতে পারো। কথাটা এইরকম, যেটা দশমিক সংখ্যা পদ্ধতিতে 1.125, যে সংখ্যাটা দশমিক সংখ্যা পদ্ধতিতে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0.125, সেটাই বাইনারিতে হচ্ছে 001, 0.001। বোঝাতে পেরেছি বন্ধুরা? তো প্রসিডিউরটা কি ছিল? আমরা যদি দেখি যে পূর্ণ সংখ্যা রয়েছে, আমরা ভাগ করব, আর যদি দেখি এরকম দশমিক সংখ্যা রয়েছে, গুণ করব। তো বন্ধুরা, আমি তো এটা করে দিলাম, তোমরা এবার এটা করে ফেলো। ভিডিওটা পজ করে তোমরা এটা করে ফেলো, এবং তোমরা করো, আমিও করি, দিয়ে তোমরা আমার করার অঙ্ক উত্তরটার সাথে তোমার উত্তরটা মিলিয়ে ফেলো। ওকে? তো আমি মেশালাম। তো এবার আমাদের যে অঙ্কটা রয়েছে, সে অঙ্কটা হচ্ছে 0.77। এটা একটা দশমিক সংখ্যা, বলা হচ্ছে বাইনারিতে কত। তো আমি এই অঙ্কটাকে এখানে লিখলাম। এবার আমি কি করব? আমি বললাম না, এটা একটু খেয়াল করে দেখো। প্রথমে অঙ্কটার দিক তাকায় দেখো, এটা কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা? আমি তো দেখছি এখানে 0.77 আছে, পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক সংখ্যা, দশমিক আছে। তো আমাদের শিখলাম তো, পূর্ণ সংখ্যা হলে আমরা ভাগ করব। কি করব? ভাগ করব। এই যে ভাগ করব। আর ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করব। আমি এখানে লিখে দিই, পূর্ণ সংখ্যা হলে আমরা কি করব? ভাগ করব। কত দিয়ে ভাগ করব? ভিত্তি দিয়ে। ভগ্নাংশ সংখ্যা হলে আমরা কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? ভিত্তি দিয়ে। তো এই যে 0.77, এটাকে বাইনারি করতে বলেছে, বাইনারির ভিত্তি 2, তাই 2 দিয়ে গুণ করব। তো চলো আমরা এখানে কি লিখব? এখানে লিখব পূর্ণাংশ। তাহলে প্রসিডিউরটা কি? এ বরাবর একটা দাগ, এ বরাবর একটা দাগ, 2 দিয়ে গুণ। এবার চলো আমরা ক্যালকুলেটরে যদি 0.77কে টাইপ করি এবং তার সাথে যদি আমরা 2কে গুণ করি, কত মান পাওয়া যায়? তো আমরা 0.77কে যদি আমরা গুণ করি কত দিয়ে? 2 দিয়ে। দেখো আমাদের মানটা হচ্ছে 1.54। প্রথম অঙ্কটা করে বুঝতে না পারলে এবার কিন্তু বুঝতে পারবা 100%। একটু ধৈর্য ধরে করো, প্রয়োজনে পেছনে তোমরা ব্যাক করে আবার অঙ্কটা দেখো, 2বার 3বার অঙ্কটা দেখো। একবার তুমি শিখে গেলে আর কেউ তোমাকে আটকাতে পারবে না। তো এই যে দেখো, আমরা এই 0.77কে 2 দিয়ে গুণ করে এটা পেয়েছি।
এই অপূর্ণ দেখো এখানে দশমিক আছে, এটা হচ্ছে পূর্ণাংশ আর এটা কি ভগ্নাংশ। এই পূর্ণাংশর অনটা লিখবো আমরা এখানে, আর এই যে 0.54 এটা লিখবো আমরা এখানে। এখানে 0.54 পেয়েছি, 0 তো পাইনি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 0.54কে আবার গুণ করতে হবে কত দিয়ে, আবার গুণ করতে হবে 2 দিয়ে। তো 0.54কে যদি আমরা গুণ করি 2 দিয়ে 1.08 পাচ্ছি। তাহলে এই যে পূর্ণাংশ 1 সেটা লিখবো এই পাশে, আর এই যে 0.08 এটা লিখবো আমরা এই পাশে। 0 পেয়েছি, এখনও 0 পাইনি, 0.8 হয়েছে, আবার 2 দিয়ে গুণ করব। তো আমরা 0.08কে যদি এই 2 দিয়ে গুণ করি, এবার পাচ্ছি হচ্ছে 0.16, 0.16। তাহলে খেয়াল করে দেখো, এই যে দশমিক এর এই পাশে যে পূর্ণাংশ, সেই পূর্ণাংশে আছে 0, আর এই যে 0.16 এই যে ভগ্নাংশ বরাবর লিখবো 0.16। এটাকে আবার 2 দিয়ে গুণ করব। কতক্ষণ 2 দিয়ে গুণ করব, যতক্ষণ না 0 পাচ্ছি। একটা মজার ব্যাপার আছে, দেখো 0.16কে আমরা যখন আবার 2 দিয়ে গুণ করব তখন 0.32 পাচ্ছি, 0.32। তো আমরা আবার লিখলাম 0.32। তো আমরা যদি এবার একটা কাজ করি, তাহলে 0.32 না, সরি, এই যে 0.32টাকে আমরা এই পাশে লিখলাম, আর এই যে 0টাকে আমরা এই পাশে লিখলাম। তো বন্ধুরা আমরা 1 2 1 2 3 4 চারবার গুণ করেছি, এখনও কিন্তু আমরা 0 পাইনি। আমরা আবার 2 দিয়ে গুণ করি। তো বলো এবার যদি তুমি এটাকে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি কিন্তু এই মানটা পাবো 0.64। দ্যাট মিন্স এই 0.64কে আমরা এই পাশে লিখবো, আর 0টাকে আমরা এই পাশে লিখবো। অঙ্ক তো চলতেই আছে। তো এইরকম দেখো, এর আগেরটার কিন্তু আমাদের অঙ্ক 0 চলে এসেছিল 4-5 বার করার পরে। আর যদি এরকম অঙ্ক পাও যে 5 বার করার পরেও তুমি মানটা 0 আসছে না, এখানে মানটা 0 আসছে না, তখন বুঝে যাবে এই অঙ্কটা শেষ হবে না, এই অঙ্কটা শেষ হবে না। তাহলে তোমার করণীয় কি? তোমার কি অঙ্ক হয়নি? তোমার অঙ্ক ঠিকই হয়েছে। তুমি হয়তো বা প্র্যাকটিস করতে যে ভয় পেয়ে গিয়েছিলে একা একা, আসলে অঙ্কটা এইরকমই অঙ্ক, যেটার গুণ করতে থাকলে গুণ চলতেই থাকবে, চলতেই থাকবে। তো আমরা 5 বার মতন করার পরে বা 4 থেকে 5 বার করার পরে আমরা থেমে যাব। থেমে যেয়ে এখানে আমরা ডট 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 দিয়ে দেবো। তাহলে স্যার বুঝে যাবে এটা হচ্ছে চলমান, এটা চলতেই থাকবে। আর আমাদের কাজ হবে, আমরা এই উপরে লিখবো হচ্ছে এমএসবি, এই উপরে লিখবো এমএসবি, আর এই নিচে এখানে লিখবো এলএসবি। আর উপর থেকে নিচে একটা এই তীর চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝিয়ে দিব যে 1 1 0 0 0 এইভাবে আমরা নিব। এবং বললাম মনে মনে ভাববা এখানে একটা দশমিক আছে, তাহলে উত্তরটা কিভাবে লিখবা তুমি? আগে প্রশ্নটা তুলো। প্রশ্নটা এরকম ছিল 0.77, এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কি হলো দশমিক, 110 110, দেখো 110, তারপরে 0 0 0 0, তারপরে তো চলতেই ছিল, তাই আমি এখানে ডট 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 দিয়ে দিব, দিয়ে পাশে বাইনারি। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আর এটার সামনে একটা 0 দিলে দেখতে ভালো লাগবে, 0.11 0 0 0। তো বন্ধুরা দেখো, এই কথাটার মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যেটা 0.77, বাইনারি সংখ্যা পদ্ধতিতে সেটার মান হচ্ছে 0.11 0 0 0 ডট 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 চলতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তোমরা বই থেকে আরও কিছু অঙ্ক রয়েছে এই রিলেটেড, সেই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো আমাদের খেয়াল করেছো কি বন্ধুরা, আমরা পূর্ণ সংখ্যা পেলে আমরা কি করলাম? পূর্ণ সংখ্যা পেলে আমরা ভাগ করলাম, আর ভগ্নাংশ সংখ্যা পেলে কি করলাম? ভগ্নাংশ সংখ্যা পেলে আমরা গুণ করলাম। এইবার সর্বডানে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি দেখছো দশমিকের এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, মানে 23ও রয়েছে, আবার 125 রয়েছে, পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ অংশ রয়েছে। সেই ক্ষেত্রে তুমি কি করবা বন্ধুরা? সেই ক্ষেত্রে তোমাকে অঙ্কটা 2টা স্টেপে করতে হবে। বুদ্ধিমানরা নিশ্চয়ই বুঝে গেছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, আগে ক্লিয়ার হও। একটা শিখলে সবগুলো পারবা। কি শিখবা? সেটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা পাও, 25 75-এর মতন যদি পূর্ণ সংখ্যা পাও, তোমাকে ভাগ করতে হবে। এই যে লিখে দিয়েছি, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? বাইনারি করলে 2 দিয়ে ভাগ দিতে হবে, অক্টাল করলে 8 দিয়ে ভাগ দিতে হবে, ডেসিমেল করলে 10 দিয়ে, হেক্সাডেসিমেল করলে 16 দিয়ে ভাগ দিতে হবে। আর আরেকটা জিনিস শিখলাম যে আমাদের সেই ডেসিমেল সংখ্যাটা পূর্ণ সংখ্যা না হয় এরকম দশমিক আলা সংখ্যা হলে সেগুলো না আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণটা কেমন গুণ? খাড়া গুণ। খাড়া গুণ বলতে নিচের দিকে নেমে চলে যাচ্ছে, আরেকটা গুণ প্রয়োজন হবে বেড়া গুণ, এর জন্য আমি এটাকে খাড়া গুণ বলছি। অর্থাৎ আমাদেরকে গুণও করতে হতে পারে, তবে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। কখন গুণ করব? যদি আমাদের সেটা দশমিক সংখ্যা হয়, 0.125 0.77 এই ধরনের যদি দশমিক সংখ্যা হয়, আমরা তখন কি করব? খাড়া গুণ করব। ক্লিয়ার?
এইবার মজাটা দেখো, এখানে দশমিক সংখ্যাও রয়েছে, পূর্ণ অংশও রয়েছে, মানে সরি পূর্ণ অংশও রয়েছে, দশমিক বা ভগ্নাংশ অংশও রয়েছে। এইটার ক্ষেত্রে কি করবা, এই অঙ্কটা তোমাকে দুইটা স্টেপে করতে হবে। কয়টা স্টেপে? দুইটা স্টেপে। মানে তুমি প্রথমে 23 এটাকে ভেবে করবা। তো বলো এখানে এই যে 23, সেটা কি একটা দশমিক সংখ্যা? বাইনারিতে কত? আরে বাবা 23 আর যোগ দশমিক 125, এটা মিলেই তো 23.125, তাই না? তো তুমি এই 23-এর জন্য একবার, 23 কি পূর্ণ সংখ্যা না? এই 23 একটা পূর্ণ সংখ্যা, এই 23-এর জন্য তুমি ভাগ করে বের করবা, আর এই যে 0.125 এটার জন্য তুমি গুণ করে বের করবা। আমি করে দিই অঙ্কটা, দেখো। তুমি প্রথমে লিখবা এখানে 23, এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কত? আগে 23-এর ক্যালকুলেশনটা করবা। তো 23 এখানে আমরা কি লিখবো? ভাগশেষ লিখবো। আমরা 23-কে ভাগ দিব, বাইনারি করছি তাই 2 দিয়ে ভাগ দিব। দেখো 13 দুগুণা 26, 12 দুগুণা 24, 11 দুগুণা 22, তাহলে আমরা এখানে পাবো 11 আর এখানে পাবো হচ্ছে 1। কি করে? 23-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, 11 দুগুণা 22, আর 23 থেকে 22 বাদ দিলে 1, এই 11 লিখলাম আমরা এখানে, আর এই 1 লিখলাম আমরা ভাগশেষের এখানে। আবার এটাকে 2 দিয়ে ভাগ দিব। এবার দেখো বন্ধুরা, 5 দুগুণা 10, তোমরা যদি 11-কে ভাগ দাও 2 দিয়ে, তাহলে 5 দুগুণা 10, এবং 11 থেকে 10 বাদ দিলে 1, এই 5 লিখবা এখানে, আর এই 1 লিখবা এখানে। আবার ভাগ দাও, দেখো এই 5-কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে তোমরা জানো যে 5-কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 দুগুণা 4, 5 থেকে 4 বাদ দিলে 1, এই 2 লিখবো এখানে, আর এই 1 লিখবো এখানে। বন্ধুরা কাজ কি শেষ? না, এখনো 0 আসেনি, আবার 2 দিয়ে ভাগ দিব। তো 2-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 হয় ভাগফল, আর ভাগশেষ কত বলো তো? 0। আবার তুমি দেখো 2 দিয়ে ভাগ দিবা, এখানে 1 এসেছে। এবার কি হবে বলো? এবার তুমি 2 দিয়ে তো 1-কে ভাগ করা যায় না, তাহলে এখানে 0 দিবা, আর এই 1টা চলে আসবে কোথায়? এইখানে। বুঝতে পারিনি আমি? হ্যাঁ, তাহলে এবার এখানে 0 দিবা এবং 1টা চলে আসবে এখানে। আর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে লিখবা হচ্ছে এমএসবি, আর এইখানে লিখবা এলএসবি, নিচ থেকে উপরে যাবা, এবং 23-এর জন্য তুমি যে বাইনারি মানটা পেলা সেটা হচ্ছে 1011, এটা পাইলা। তাহলে এতটুকের কাজ শেষ হলো। এবার তুমি কি করবা? এবার 0.125 লিখবা। আবার 0.125, এটা একটা দশমিক সংখ্যা, বাইনারিতে কত? বলো তো ভাইয়া, এই 0.125-এর উত্তরটা কিন্তু, অঙ্কটা কিন্তু আমরা এখানে করেছিলাম। তা আমি আরেকবার করি। তো 0.125-কে আমরা গুণ করব প্রথমে 2 দিয়ে। তো 0.125-কে যখন আমরা 2 দিয়ে গুণ করলাম, 0.125-কে যখন আমরা 2 দিয়ে গুণ করলাম, তখন কিন্তু আমরা পেয়েছিলাম 0.25। এই 0-কে আমরা লিখবো হচ্ছে এই পাশে, আর এই 0.25-কে লিখবো আমরা এই পাশে, আর এখানে আমাদের লিখতে হবে পূর্ণাংশ। কি লিখতে হবে? পূর্ণাংশ। দেখো বন্ধুরা, আবার 2 দিয়ে গুণ করতে হবে। তো তুমি যখন এই 0.25-কে তুমি যখন 2 দিয়ে গুণ করলা, তখন 0.5 পাইলা। এই 5 তোমাকে, 0.5টা তোমাকে এখানে লিখতে হবে, আর এই 0টা তোমাকে এইখানে লিখতে হবে। এখানে কি 0 পেয়েছো? পাওনি। তাহলে আবার 2 দিয়ে গুণ করবা। যখন তুমি এই 5-কে 2 দিয়ে গুণ করছো, তখন কিন্তু এই যে 0.5-কে যখন 2 দিয়ে গুণ করছো, তখন 1 পাচ্ছ। 1 মানে 1.0, এই 1-কে লিখবো পূর্ণাংশ বরাবর, আর এই 0.0-কে লিখবো এখানে। দেখো আমরা 0 পেয়ে গেছি। তার মানে এরকম এখনো কিন্তু অঙ্কটা হয়নি। এবার উত্তরটা আমরা কিভাবে লিখবো দেখো। অতএব 23.125 দশমিক সংখ্যার উত্তরটা হবে, দেখো 23-এর জন্য তুমি পাইলা হচ্ছে 10111, আর এই যে 0.25, এই 0.25-এর জন্য তোমরা পেলা হচ্ছে 0.25-এর জন্য তোমরা পেলা, বা 0.125, এটার জন্য তোমরা পেলা হচ্ছে এই যে এখানে লিখবো হচ্ছে আমরা এমএসবি, আর এখানে লিখবো হচ্ছে এলএসবি, এবং নিচ থেকে উপরে যাব। আমাদের এখানে মানটা কত হয়েছিল? এখানে মানটা হয়েছিল 0.125-এর জন্য মানটা হয়েছিল আমাদের, উপর থেকে নিচে আসবো, এখানে একটা দশমিক আছে, ভাববো 0.001, তাই না? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? 23-এর জন্য আমরা এটা পেলাম, 23-এর জন্য আমরা এই যে এই মানটা নিয়ে এটা লিখলাম, এবং এই 0.125-এর জন্য আমরা এই মানটা পেলাম। এই মানটা আমরা এখানে জোড়া লাগিয়ে দিব 0.001, এটাই আমাদের অ্যান্সার। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি?
আমাদের যদি দেখি যে পূর্ণাংশ রয়েছে, ভগ্নাংশ অংশ রয়েছে, তাহলে পূর্ণাংশটার উত্তর আমরা প্রথমবার ভাগ করে বের করে নিব, আর ভগ্নাংশটার উত্তর আমরা গুণ করে বের করে নিব। দুইটা উত্তরকে এক জায়গায় করে দিব, আমাদের কাজ শেষ। তো যে টাইপেরই অঙ্ক আসুক, আসুক পূর্ণ সংখ্যা দিয়ে, আসুক ভগ্নাংশ দিয়ে, আসুক পূর্ণাংশ এবং ভগ্নাংশ উভয় নিয়েই তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো পারবা। পূর্ণ সংখ্যা হলে তুমি ভাগ করবা, দশমিক সংখ্যা হলে তুমি গুণ করবা, আর পূর্ণাংশ দশমিক দুটাই থাকলে তুমি পূর্ণাংশটা ভাগ করে বের করবা এবং ভগ্নাংশটা কিন্তু তুমি গুণ করে বের করে উত্তরটাকে একসাথে করে দিবা। বন্ধুরা, এখানে এই অঙ্কটা থেকে যে শিক্ষাটা পাইলা, এই শিক্ষাটা তোমার ডেসিমেল থেকে অক্টালের জন্য, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের জন্য আমরা করব, যদিও তাও একটু বলে রাখি, কথাটা খুবই ইম্পর্টেন্ট, কয়েকশো কোটি টাকা দাম এই কথাটার, খুব মনোযোগ দিয়ে শোনো। দশমিক থেকে যখন তোমাকে বাইনারি করতে বলবে, সংখ্যাটা পূর্ণ সংখ্যা হইলে, দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা হইলে তুমি সেটাকে কি করবা? ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? বাইনারি করতে বললে 2 দিয়ে ভাগ করবা। দশমিক থেকে অক্টাল করার সময় দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা হলে তুমি 8 দিয়ে ভাগ করবা। দশমিক থেকে হেক্সাডেসিমেল করতে বললে তখন তুমি কি করবা? সেই পূর্ণ সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ দিবা। আর যদি সেই সংখ্যাটা, দশমিক সংখ্যাটা পূর্ণ সংখ্যা না হয়ে ভগ্নাংশ হয়, তাহলে তুমি গুণ করবা। কখনো 2 দিয়ে গুণ করতে হবে বাইনারি বললে, অক্টাল বললে 8 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমেল বললে 16 দিয়ে গুণ করতে হবে। তো একই পদ্ধতি বন্ধুরা। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমাদের এখন উচিত তোমাদের বই থেকে এই দশমিক থেকে বাইনারির যতগুলো উদাহরণ রয়েছে আমি শেখানোর পর আর কোনোটা বাদবে না, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করেছিলে কিনা, এই গুণ করার সময় কিছু সময় আমরা চলতেই থাকছিল, সেক্ষেত্রে 5 বার বা 4 বার করে কিন্তু আমরা গুণ করা থামিয়ে দেব। ধৈর্য ধরে ক্লাসটা করো এবং ক্লাসটা করে এবার তুমি বইয়ের অঙ্কগুলো করো, ঠিক আছে? এইবার আমরা কিন্তু আমাদের এই স্টেপটা শেষ, ডেসিমেল থেকে আমাদের বাইনারি শেষ, সংখ্যা পদ্ধতির রূপান্তরের আমরা প্রথম এটা শেষ করলাম। এবার আমরা ডেসিমেল থেকে অক্টাল দেখব, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল দেখব। তোমার যদি প্রয়োজন না হয় তুমি ডিরেক্ট এখন ডেসিমেল থেকে অক্টালে চলে যাও। তবে আমার মনে হয় যে তোমার প্রথমবার যদি ক্লাস করে থাকো তাহলে তোমার এখন ডেসিমেল থেকে অক্টালটাও দেখা উচিত, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলটাও দেখা উচিত প্রথমবার। তারপরে তোমার কিন্তু আর এগুলো আটকাবে না ইনশাল্লাহ।